প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন টাইমসের সাপ্তাহিক অনুষ্ঠান শিল্প ও সমকাল অনুষ্ঠানে। আর আজকে আমাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বের আমরা শিরোনাম করেছি আমাদের সদ্য প্রয়াত একজন জনপ্রিয় কবি হেলাল হাফিজের কবিতা ও জীবন, এই শিরোনামে। আর আমাদের সাথে এ নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন এই সময় একজন জনপ্রিয় কবি এবং গবেষক জনাব ইমরান মাহফুজ। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে ইমরান মাহফুজ নিজেও একজন কবি এবং তিনি মূলত আজকে তিনি আমাদের অতিথি হয়েছেন বিশেষ কারণে। সেটি হচ্ছে হেলাল হাফিজের সাথে তার নিজের অনেক স্মৃতি রয়েছে এবং তার সাথে তিনি অনেক সময় কাটিয়েছেন, তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং শেষ সময় অবধি আমরা তার সাথে তাকে দেখেছি। এই জন্য আমরা আজকে ইমরান ভাইকে পেয়েছি, এর জন্য আমরা খুবই আনন্দিত। আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে কবি হেলাল হাফিজের কাব্য জীবন, ব্যক্তি জীবন এবং তার সামগ্রিক বিষয় আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা হেলাল হাফিজের সংক্ষিপ্ত একটু জীবনী পাঠ করতে চাই। হেলাল হাফিজের জন্ম 7ই অক্টোবর 1948 সালে নেত্রকোনায়। তার পিতা খোরশেদ আলী তালুকদার এবং মাতা কোকিলা বেগম। কবির ছেলেবেলা কেটেছে নেত্রকোনায়। 1965 সালে নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। চিকিৎসক হওয়ার আগ্রহ নিয়ে কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু কলেজের পাঠ চুকিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় 1972 সালে দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক দেশ ও দৈনিক যুগান্তরে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 69-এর গণঅভ্যুত্থানের সময় হেলাল হাফিজ ছাত্র অবস্থায় লিখে ফেলেন নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা, যা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এই কবিতাটির দুটি বিখ্যাত লাইন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1986 সালে হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয়। তুমুল জনপ্রিয় বইটির 33টির বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। কবির অন্য দুটি কাব্যগ্রন্থ হল কবিতা 71 এবং বেদনাকে বলেছি কেদনা। সাহিত্যে বিশেষ অবদান রাখায় 2013 সালে হেলাল হাফিজকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। 2024 সালের 13ই ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান। ইমরান ভাই, আমরা কবির সংক্ষিপ্ত জীবনী শুনলাম। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে একজন কবি হিসেবে হেলাল হাফিজ কেন এত জনপ্রিয়, আপনার কি মনে হয়, এটা আগে জানতে চাই। আপনি মিউট আছেন। প্রথমে এডুকেশন টাইমসকে ধন্যবাদ। শ্রদ্ধেয় হেলাল হাফিজকে স্মরণ করছেন আপনারা। এটা হেলাল হাফিজ আমার কাছে অত্যন্ত আবেগের একটি নামের সঙ্গে আমার অনেক ভালোবাসার একজন মানুষ। আসলে কখন কাকে যে স্মরণ করতে হয় আর হবে, এটা নিয়তি একমাত্র ভালো জানে। তথাপি বলি, হেলাল হাফিজ এত জনপ্রিয় হয়েছেন 3টি কারণে। একটি হচ্ছেন হেলাল হাফিজের বই হওয়ার আগেই হেলাল হাফিজের কবিতা দেয়াল গ্রাফিতে এসে যাওয়ায় 69-এর যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানে গণমানুষ তার কবিতাকে মুখে তুলে নিয়েছিলেন, রাজপথে ব্যবহার করেছেন। হেলাল হাফিজ শিল্প মানে কতটা উত্তীর্ণ হবেন সেটা নাই বা বললাম, বা নাই বা এটা একাডেমিশিয়ানদের জন্য তোলা থাকলো, কিন্তু তিনি মানুষের কাছে জায়গা করে নিয়েছেন। মানুষ সে সময় যে কথাটা বলতে চেয়েছেন মুখে, মিছিলে, মিটিংয়ে,
সেটা হেলাল হাফিজ তার অল্প কিছু শব্দে, বাক্যর গাঁথুনিতে তিনি কবিতা নিয়ে আসতে পেরেছিলেন। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হেলাল হাফিজ তুলনামূলক কম লিখেছেন বলে নিজের লেখার প্রতি যত্নবান থাকতে পেরেছেন। তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ, 52-55 বছরের মধ্যে 3টি গণঅভ্যুত্থান হয়েছে। প্রতিটি গণঅভ্যুত্থানে হেলাল হাফিজের কবিতা বাবা যেমন ব্যবহার করেছে, সন্তানও ব্যবহার করেছে, সম্পাদক যেমন ব্যবহার করেছে, রিপোর্টাররা ব্যবহার করেছে, শিক্ষক যেমন ব্যবহার করেছে, ছাত্র ব্যবহার করেছে, তেমনি ভাবে আবৃত্তির গুরু যারা ব্যবহার করেছে, আবৃত্তির ছাত্ররাও ব্যবহার করেছে। এই 3টি কারণে হেলাল হাফিজের কবিতা অনেক মানুষের মুখে গিয়েছেন। আর একটা বিষয়, আমাদের এই সোসাইটিতে মানুষ তার কর্মের সঙ্গে ব্যক্তির যোগসূত্রতা মেলায়। হেলাল হাফিজ যে কবিতাগুলো লিখেছেন, যে কথা বলেছেন কবিতায়, সেখানে হেলাল হাফিজ রীতিমতো সেলিব্রিটি বনে গিয়েছেন। ফলে তার জীবনাঙ্গিক, প্রেমিকা, বান্ধবী কিংবা তিনি লিভ টুগেদার সে অর্থে করেননি, কিন্তু তার এরকম মুক্ত চিন্তার, মুক্ত প্রেমের জীবনযাপন মুখরোচক গল্প হয়ে উঠেছিল। ফলে তার কবিতাও অনেকের কাছে আঙ্গিকগত জায়গা থেকে মানুষ আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছেন। এরকম সামান্য ধারণা দিলাম আর কি। যারা পড়েছেন তারা আরো বেশি জানবেন। আর সোশ্যাল মিডিয়াতে হেলাল হাফিজ খুবই সরব ছিলেন, কমেন্ট করতেন না, কিন্তু কে কোথায় কি লিখছেন এগুলোর কানেক্টিভিটি, যোগাযোগের ক্ষেত্রে হেলাল হাফিজ বস ছিলেন। ইমরান ভাই, আপনি দারুণ বলেছেন। বিশেষ করে অন্তত 4টি আপনি ব্যাপার বলেছেন যে হেলাল হাফিজের এত জনপ্রিয়তার পেছনে কারণ। আমরা এই 4টি বিষয় নিয়ে কথা বলবো। তবে আমরা একটু জানতে চাই, তার কবিতার মধ্যে ঢুকতে চাই যে হেলাল হাফিজ আসলে কবিতার স্বাতন্ত্র্যতা যদি বলি অন্য কবিদের তুলনায় বা তার সমসাময়িক কবিদের তুলনায়, সেটিকে আপনি কিভাবে বলবেন? আহ, এটা হেলাল হাফিজের মানে আমার একটা আহ, মানে ভাগ্য কিংবা সুযোগ বলা যায়। আমি হেলাল হাফিজের প্রায় অন্তত ডজন খানেক ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছিলাম গত 15 বছরে। হেলাল হাফিজের 2-3টি লাইন দিয়ে তার উত্তর দেওয়া যায়। একটি হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে হৃষ্টপুষ্ট কষ্ট, এই যে শব্দের সঙ্গে শব্দের বিবাহ দেন, বন্ধন করেন, এটা কিভাবে করেন? তিনি বলেন যে আমি আসলে একটি শব্দের জন্য কখনো কখনো 1টি মাস অপেক্ষা করেছি কবিতাকে মৌলিকভাবে মুক্তি দিতে বা পূর্ণাঙ্গ কবিতা রপ্ত করতে বা প্রকাশ করতে। একটি শব্দের জন্য 2 মাসও আমি খেটেছি। এই যে একজন কবির একটি শব্দের জন্য 2 মাসের বন্ধনা, 2 মাসের রিসার্চ, 2 মাসের গবেষণা, এটা অপূর্ব, শিক্ষণীয়, স্মরণীয়। এবং তার লেখার মধ্যে পরিমিত বোধ ছিলেন। তিনি বললেন জনপ্রিয়তার ভয়ে তিনি আর লিখতেন না। জনপ্রিয়তার ভয়টা 2টা অর্থ হতে পারে। একটা হচ্ছে যে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে যাব, যেটা উনি নিতে পারবেন না। আর একটা হচ্ছে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন, পরের লেখায় যদি তিনি আসলে ওই জনপ্রিয়তাটা মার দাঙ্গা হিসেবে ধরে না রাখতে পারেন, তাহলে এটা একটা ধরনের ডিসক্রেডিট বলা যায়, যেটা আসলে হয়েছে। ওনার পরের বইটা না করলেও হতো, কেউ কেউ এমনটা বলেন। তো তারপরে একটু আমরা শুনছি মাহফুজ ভাই।
ইমরান মাহফুজ ভাইয়ের বোধ হয় তারপরে ইন্টারনেট। হ্যাঁ, তার যে শুনছি আমরা আপনাকে। প্রেমের কবিতা, এই প্রেমের কবিতার আঙ্গিক এবং ভাষারূপ 90 দশক পরবর্তী গত 30 থেকে 40 বছর আমরা যে ভাষায় কথা বলি, তিনি সেই ভাষাটা দূরদর্শী চিন্তার জায়গা থেকে ধরতে পেরেছেন। শব্দ, পরিমিত বোধ, মানুষের সঙ্গে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে তিনি লিখতেন। তার ভাষার যে সারল্য পরবর্তীতে অনেক কবিতা জায়গা থেকে ব্যাপকভাবে আক্রান্ত এবং বা প্রভাবিত বলতে পারেন। কষ্ট নেবে কষ্ট, নিউটন, বোমা বোঝো মানুষ বোঝো না, এমন অসংখ্য লাইন আছে অনেকের কবিতার মধ্যে গেঁথে গেছে। ফলে পাঠকরা শুধু যে আকৃষ্ট ছিল তা নয়, কিন্তু লেখক হিসাবেও অনেকে তার কবিতার দ্বারা প্রভাবিত। ইমরান ভাই, আপনি যেটি বললেন যে উনি মানুষকে বুঝতে পেরেছিলেন, উনি জনপ্রিয়তাকে ভয় পেতেন, আবার উনি হচ্ছে যে আহ, মানুষের যাপিত জীবনের কথাগুলো সহজভাবে নিয়ে আসতেন। কিন্তু আমাদের বর্তমান সময়ের কবিদের মধ্যে ঠিক তার ব্যতিক্রম দেখা যায়। তো এই প্রবণতাটাকে আসলে আপনি কিভাবে দেখেন যে কবিতায় অনেক কাঠিন্য, আমরা কি খুব কঠিন প্রবণতা কঠিন দেখা শব্দ যায়? দেখি। শব্দটা আবার বলেন, কি প্রবণতা দেখা যায়? এই যে কঠিন করা, কবিতাকে কঠিন করা, দুর্বোধ্য করা, এই ও এই হ্যাঁ, বিষয়টা নিয়ে অনেক সমালোচনা, বিশেষ করে পাঠকদের জন্য আমরা লিখছি, কিন্তু পাঠক সেটি ধরতে পারছে না বা রস আস্বাদন করতে পারছে না। কিন্তু এই এটা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, পাঠক হিসেবে বা আপনি কবি হিসেবে কিভাবে দেখেন? এটা মানে আপনি এটাকে যদি আমি উদাহরণ আহ, বলি, আপনি দেখতে পাবেন যে আপনার যে শিক্ষক কম্প্যাক্ট শুধুমাত্র তার আহ, প্রশ্নের সিলেবাসের অংশটুকু পড়ে এসে ক্লাসে নেন, তিনি আসলে সেই ওইটুকুই কথা বলেন। কিংবা যে দেখবেন যে কম জানে, সে খুব অহংকার করে ওইটুকুন বলে। দেখবেন যে আহ, মানুষ যখন আহ, কোনো একটা সংকটে থাকে, তখন সে আহ, মৌলিকভাবে তার অস্তিত্ব বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলীন হবার ভয়ে সে একটা আড়াল করে। তো এক দুজন আছে এক্সপেরিমেন্ট করে, সেটা ভালো, কিন্তু বিশাল একটা অংশই তার দুর্বলতা ঢাকার জন্য কঠিন কঠিন শব্দ আনে। এটা বিশাল একটা অংশ। দুই হচ্ছে আহ আপনি দেখবেন যে সবচেয়ে সুস্বাদু কোন মাছ? সাগরের তলদেশের মাছ। যেমন ধরেন একটা মাছ, ইলিশ মাছ, খুব মজা। কেন? কারণ সে অনেক গভীরে থাকে। তো আমরা একজন আব্দুল্লাহ আবু সাইদের কথা কেন এত ভালো লাগে, হানিফ সংকেতের কথা কেন এত ভালো লাগে, আহ কিংবা হুমায়ুন আহমেদের কথা কেন এত ভালো লাগে, কিংবা আবুল মনসুর আহমদের প্রবন্ধ আমাদের কাছে কেন এত ভালো লাগবে, কিংবা মোস্তফা সিরাজ, কিংবা আহ সৈয়দ শামসুল হক, আহসান হাবিব, আল মাহমুদ, শামসুর রহমান, সৈয়দ আলী হাসান। যে যত বেশি জানে সে তত সহজ করে কথা বলতে পারে। তো আমাদের অধিকাংশ কবিরই দীর্ঘ ক্যানভাসের পাটাতনের পড়াশোনা না থাকার কারণে সে নিজের সংকট আড়াল করতে কঠিন কঠিন শব্দ ব্যবহার করে পাঠকেরকে নিজের সঙ্গে একটা দূরবর্তী অবস্থান রেখে কথা বলে। এটা মূলত শুরু হয়েছে শিক্ষকদের থেকে। এই সংকটটা শুরু করেছে আমাদের শিক্ষকরা। দেখবেন যে শিক্ষক অনেক ভালো জানে, ওয়াইডলি বুঝতে পারে, তিনি না পারলে বলে আমি আগামীকাল তোমাকে জেনে বলবো। আর যে পারে না, দেখবেন যে সে এমন একটা গোঁজামিল দিছে আপনাকে, আপনি ওইটুকু বুঝতেও পারলেন না, আবার ভয়ে প্রশ্ন করতে পারলেন না। তো এই চলচাতুরিটা শুরু হয়েছে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সো কল্ড ইউনিভার্সিটি থেকে। দারুণ বললেন ভাই। তাহলে আমরা কি আজকের আমাদের আলোচনা থেকে আমাদের শিক্ষকদের এবং আমাদের কবিদের একটু পাঠক হিসেবে আহ্বান করতে পারি কিনা, যে আপনারা একটু আমাদের ভাষায় আপনাদের ভাবনাটা আমাদের ভাষায় বলুন, তাহলে আমরা আপনাদেরকে আরো সহজভাবে আপন করে নিতে হবে, এই আহ্বানটা আমরা রাখতে পারি কিনা?
আমাদের শিক্ষকদের না, এবং সেটা তো আহ্বান রাখতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে সে আহ্বান কে সাড়া দেবে? ধরেন পৃথিবীতে এত আলো, যার চোখে নিজের চোখে আলো নেই সে তো এই আলো পাবে না। তো যাকে ডাকবেন তারও তো ডাকার মতো, ডাকাটা শোনার মতো কান, চোখ, বোধ থাকতে হয়। গত পরশু একজন লোক প্রশ্ন করেছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে, বলেছেন যে এখন যদি অবারিত স্বাধীনতাও দেয়া হয়, আমাদের সাংবাদিকরা কি সেই স্বাধীনভাবে লিখতে কিংবা প্রকাশ করতে পারবে? কারণ তাদের তো দাস মনোভাব ভিতরে ঢুকে গেছে। তারা তো স্বাধীনতা ভোগ করে অভ্যস্ত না। গত 4 মাস তো কেউ কাউকে বাধা দেয় নাই। তথাপিও কেন মানুষ লিখতে পারছে না? অনুসন্ধানের প্রতিবেদন আসছে না কেন? এখন তো ডিজিফাইয়ের ফোন নাই। তাও কেন? তো সুতরাং আপনি যে আহ্বান করবেন, আহ্বান শোনার মতো তার কান আছে তো? কারণ তার কান তো আগে বন্ধক দিয়ে দিয়েছে। হৃদয় নাই তো, বোধ নেই তো, সেন্স অফ হিউমার নাই তো। সবচেয়ে বড় বিষয় হলো সকল বিষয়ের জন্য, পিয়ন থেকে পিয়ন চাপরাশি থেকে প্রধান উপদেষ্টা পর্যন্ত সবার নিজ নিজ দায়িত্ব পালনের জন্য একটি শব্দ যথেষ্ট, কমন সেন্স। বাংলা বলে কাণ্ডজ্ঞান। তা আমাদের অধিকাংশ লেখক, কবি, সাংবাদিক, শিক্ষকের তো কাণ্ডজ্ঞানে নাই। তো তবে আপনি আহ্বান করলে সে শুনবে কেন? তাহলে ভাই কাণ্ডজ্ঞান আনার জন্য একটা পরামর্শ আপনার কাছ থেকে চাই, যে এই কাণ্ডজ্ঞান আনার জন্য আমরা কি করতে পারি, কি করলে কাণ্ডজ্ঞান আসবে? না, আসলে ধরেন কাণ্ডজ্ঞান এটা যদিও আমি সহজভাবে বলে ফেললাম, এটা একটু কঠিন। কারণ যে সোসাইটিতে থাকে ওই সোসাইটি তাকে কাণ্ডজ্ঞান দিতে পারে। যে পরিবারে থাকে সেই পরিবারে তাকে কাণ্ডজ্ঞান দিতে পারে। তারপরে বাই বর্ন তার একটা কাণ্ডজ্ঞান নেয়ার মতো, কাণ্ডজ্ঞান হবার মতো তার সেরকম জিনগত বৈশিষ্ট্য থাকতে হয়। তো আমাদের তো আসলে ফল শূন্য অনেক গাছ, অথবা সবুজ শূন্য গাছ, অথবা সৌরভ শূন্য ফুল গাছ, এরকম আছে না? তো আশা করতে পারি, রবীন্দ্রনাথ বলছেন হতাশ না হতে, কিংবা আল্লাহ রাসূলও হতাশা পছন্দ করেননি। তাই আমরা আশা করতে পারি একদিন অমানুষ মানুষ হয়ে উঠবে। আপনার মিউট হয়ে গেছেন বোধহয় আপনি। ইমরান ভাই, আমরা একটু গভীরে চলে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু আমরা আমাদের প্রসঙ্গে আবার ফিরি। আমাদের হেলাল হাফিজ প্রসঙ্গে আমরা আবার আসি। আমরা একটু আপনি কিছুক্ষণ আগেও বলেছেন যে উনি প্রথম যে ওনার কাব্যগ্রন্থ সেটি লেখার পরে, যেটি 1986 সালে প্রকাশিত হয়, যে জলে আগুন জ্বলে, এরপর বাকিগুলো না লিখলেও চলতো, অনেকেই বলেন। আবার আমরা এভাবেও যদি দেখি যে উনি 69-এর গণ অভ্যুত্থানে যুবকদের যুদ্ধে আসার আহ্বান জানালেন, মিছিলে আসার আহ্বান জানালেন, কিন্তু পরবর্তীতে অনেক ঘটনাই কিন্তু ঘটলো। সেই কবিতাগুলোই প্রেরণা জোগালো, কিন্তু জীবিত হেলাল হাফিজকে আমরা পাচ্ছি না। অনেকে বলছেন যে তিনি তারপরে মারা গেছেন, অর্থাৎ তাকে আমরা ফেসবুকে কিছুটা পাচ্ছি, কিন্তু মিছিলে মিটিংয়ে তাকেও আমরা পাইনি বা ওভাবে সরব পাইনি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, বা আপনি এটা শুনেছেন কিনা কখনো? না, প্রথম কথা হচ্ছে এক একজন এক একটা জাতের মানুষ। ধরেন আপনি এই এই সময় বাজারে টমেটো প্রায় 150 টাকা 200 টাকা দাম। কিন্তু এই টমেটো দিয়ে টমেটোর যে মানে সকল খাবার আপনি খেতে পারবেন না। তো হেলাল হাফিজ এরকম যে সে অনেক ভালো, কিন্তু তার সবকিছু তো আপনি নিতে পারবেন না। যেমন তিনি মিছিলে যাবার আহ্বান করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু তিনি মিছিলে যাননি। এটা আবার দোষেরও কিছু না। কারণ আসলে যে যার কাজ, শব্দ শ্রমিকের কাজ করে গেছেন। এটাকে ব্যাখ্যা করবেন একাডেমিকরা, এটার ব্যাখ্যা শুনে আমাদের রাজনীতিবিদরা বাস্তবায়ন করবেন কর্মীদের মাধ্যমে। এটা হবে চক্রাকার আর কি। কিন্তু আমাদের তো এখন আসলে সবাই আহ তার নিজের কাজ ভুলে সবটাই করছে। ধরেন আপনি সাংবাদিকতা করেন বা আপনি শিক্ষকতা করেন,
তো আপনি কি ছাত্রের পড়াটাও পড়ে দেন নাকি পড়াটা শুধুই দেন? তাহলে হেলাল হাফিজকে মাঠে থাকতে হবে কেন? তিনি তো দিয়ে দিচ্ছেন, নিউটন তৃতীয় সূত্রের আলাপটা জারি করে দিয়েছেন। এখন আহ এই জারি শুনে কিংবা আমাদের বিজ্ঞানীদের যে সূত্র, বিজ্ঞানীদের যে কেমিক্যালের ব্যবহার, তারা এটা বইতে লিখে দিয়েছেন, আমরা ল্যাবে এসে সেটা কিছুটা প্রমাণ করেছি। এবার দেখেন ব্যবসায়ীরা এটা নিয়ে ব্যবসা করে। কেমন ব্যবসা? মজার ব্যবসা। দেখেন করোনার সময় এটা ওটা আমরা কত হাবিজাবি জিনিস দেখিয়ে তা অনেকে বিজ্ঞানী রূপ সাজে গেছেন। কেউ কেউ সমাজ বিজ্ঞানে পড়েও নিজেকে বিজ্ঞানী দাবি করছেন। হতে পারে সমাজ বিজ্ঞানে, ভালো কথা, কিন্তু তার মানে যেটা পিওর অ্যাপ্লাইড সায়েন্স আর ফিজিক্স কেমিস্ট্রি যেমন, সেটা সমাজ বিজ্ঞান তেমন না। কিংবা করোনার সময় হ্যান্ড স্যানিটাইজার বাইনে অনেকে নিজেকে বিজ্ঞানী সাজাইছেন না, সাজছেন। কিন্তু ঘটনা হচ্ছে, যে সূত্র আবিষ্কার করে, যে ল্যাবের থিওরি দিয়ে এটা করেছেন, বিজ্ঞানী তো আইসা আমাদের করোনার এই জিনিসটাকে আমাদের নিজেরা ইনজেকশন মেরে দেওয়া যায়নি, সে তৎকালীন স্বৈরাচার শাসক এটার উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছে। কিন্তু বিজ্ঞানী যেখানে যেখানে বানানোর দিয়ে দিয়েছে। তেমনি ভাবে হেলাল হাফিজ তার লেখায়, বলায়, যা যা বলার বলে দিয়েছেন। এখন এবার আপনার কাজ হবে, আপনার যদি যৌবন থাকে আপনি মিছিলে যাবেন, আপনার যৌবন থাকলে মিটিং এ যাবেন। তো আমরা তো এবার দেখেছি অনেক যৌবন থাকা গরিব দুঃখী মানুষও মাঠে এসেছে, অনেক যৌবন থাকা লোক ঘরেও আসে নাই, বইয়ের কাছেও যায় নাই। তো আমরা এই যৌবন নিয়ে আসলে কি করিব? ঈশ্বর যেমন থাকে ভদ্রপল্লীতে, এই যৌবনওয়ালাদের দিয়ে আপনি কি করবেন, যারা স্বৈরাচার শাসককে হটানোর জন্য মাঠে নামে নাই, বরং স্বৈরাচার শাসককে কোলে তোলার জন্য মাথা পেতে আছে। তো এরকম বাস্তবতা আছে। সুতরাং হেলাল হাফিজ যা করেছেন, তিনি আসলে তার কাজটা করেছেন। আরো বাড়তি কিছু করতে পারতেন কিনা, সেমিনার সিম্পোজিয়াম আমাদের মতো তথাকথিত গলাবাজি করতে পারতেন কিনা, এটা ওনার দ্বারা সাজে না। উনি ওই ধাঁচের মাছ না, ওনাকে ওভাবে রান্না করা যায় না। যেহেতু আপনি বলে ফেললেন যে উনি ওই ধাঁচের মাছ না, তারপরে কথা থাকে না, তারপরেও আমরা এটা বলতে পারি যে অনেকেই আমাদেরকে তত্ত্বও দেন, অনেক সময় মাঠে এসে হাতে কলমে সেটা শিখিয়েও দেন। তো আমরা সেটা আহ, যখন পাইনি তখন আমাদের কিছু মিষ্টি অনুযোগ আমাদের প্রিয় কবির ওপর থাকতেই পারে, সেই জায়গা থেকে এই কথাটি বলা। খুব চমৎকার উত্তর দিয়েছেন ভাই। আমরা একটু তার ব্যক্তি জীবনে আবার যেতে চাই, এরপরে আবার আমরা তার এই সাহিত্যে আবার ফিরবো। আমরা জানি যে কবির জন্ম হয়েছে নেত্রকোনায় এবং ওনার স্কুল কলেজটাও সেখানে ছিল। খুব অল্প বয়সে তিনি মাকে হারালেন। এই যে অল্প বয়সে মা হারানো, এরপর আমরা তার প্রণয় জীবনে দেখছি তিনি প্রেমিকাকে হারালেন, তার সবিতা মিশ্র একজন সিনিয়রকে তার ভালো লাগলো, সেখানে তিনি মায়ের ছবি দেখেন, কেউ কেউ মনে করছে তাকে প্রেমিকার চোখেও কেউ কেউ মনে করেন। এই সামগ্রিক বিষয়গুলো এবং তার প্রথম কবিতাটি কিন্তু আমরা দেখছি নবম শ্রেণীতে ছাপা হলো। ওই শুরুর দিকে তার বাবা আবার কবি ছিলেন। এই যে তার এত ঘটনাগুলো তার কবি হতে কিভাবে তাকে প্রভাবিত করলো, বা তার এই কবিতার প্যাটার্নটাকে কিভাবে প্রভাবিত করলো, এটা একটু যদি আমাদের বলেন ইমরান ভাই। আসলে এই এই সব বিষয়, অনেক বিষয় তিনি উত্তরও দিয়ে গেছেন। তাও আহ, আমরা একটু আপেক্ষিক ভাবে বলি। আমরা যে ঠিক জানি তা না, বা আমাদের কথা সঠিক হবে তা না। আসলে সাহিত্য সংস্কৃতির সঠিক বলে কিছু নাই। সাহিত্য সংস্কৃতিতে যে যত শৈল্পিক ভাবে মিথ্যা কথা বলতে পারে সেটাই আর্ট। তো আমি আসলে সেই মিথ্যা কথাটাই বলতেছি। সেটা হচ্ছে যে হেলাল হাফিজের ঘরে সৎ মা ছিলেন, সৎ মা এসেছেন পরে, তার মা মারা যাওয়ার পরে। প্রেম ছিল, তারপরে এই দুটি সংকটের মধ্যে সমাজের বৈরিতা আচরণ ছিল, মায়ের, গার্লফ্রেন্ডের এবং সমাজের। এই তিনটি বৈরী আচরণ তাকে কবি করে তুলেছে। এবং যে যত বেশি দুঃখ পায়, সবচেয়ে বড় ট্র্যাজেডি মোকাবেলা করে, সে তত বেশি দীর্ঘ পথের শিল্পের যাত্রার সহায়ক তার জন্য হয় আর কি। সুতরাং হেলাল হাফিজ সবচেয়ে বড় ট্র্যাজেডিটা পেয়েছেন তার পরিবার এবং আহ ব্যক্তিগত পরিবার, সামাজিক পরিবার এবং ব্যক্তিগত পরিবার, এই দুটাই জায়গা থেকে সে ট্র্যাজেডি তাকে কবি করে তুলেছেন। আর সামাজিকভাবে এ ধরনের অনেক মানুষে দেখা যায়, সবাই যে কবি হয়ে উঠতে পারে তা না। হেলাল হাফিজের বাবাও কবিতা পছন্দ করতেন, হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ কবিতা পছন্দ করতেন। আর নেত্রকোনা
ময়মনসিংহ তো আসলে একটা কবি কবিতা খ্যাতির জন্য ওই মাটিটার উর্বরতা আছেই। আমাদের মানে ময়মনসিংহ গীতিকা তো ওই অঞ্চলেরই। আর নেত্রকোনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মানে আলাপ আছে, বয়ান আছে, শিল্পীর আকর আছে, কবি হওয়ার নানান উপাদান আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দুঃখ, বেদনা, তার সঙ্গে তার নিজের প্রতিও কবি হয়ে ওঠার যে বহমিয়ানতা, কবি শিল্পী হয়ে ওঠার জন্য যে পরিবেশ, তিনি আসলে সত্যিকার অর্থে কবির জীবন যাপনটাই করেছেন। বাকিটা তাকে পথ এবং সংকট এবং বেদনায় তাকে শিল্পী করে তুলেছেন। ভাই আপনি হচ্ছে বোহেমিয়ান জীবনটাকে বললেন কবির জীবন, কিন্তু মানে কবি হতে গেলে কি বোহেমিয়ান তাকে হতেই হবে? তাকে কি আহ, একটু আহ, স্বাভাবিক জীবন থেকে একটু তাকে দূরে যেতে হবে, কিংবা তার বেশভূষায় চেঞ্জ আনতে হবে, তার চরণ, এটা কি জরুরি? আপনি এটাকে কি মনে করেন? না মানে প্রথম কথা হচ্ছে, কবি হওয়ার জন্য কোনো ফর্মুলা নাই যে 101টি দাওয়াই খেলে পড়লে কবি হতে পারবে, এমনটা বলছে না। বলছে যে যেসব শিল্পীদের আমরা জীবনযাপন পড়েছি গত 300 বছরে অথবা 400 বছরে, আপনি সেই সব শিল্পীদের এরকমই নমুনা দেখবেন। মানে এরকম নমুনা বিশ্লেষণ করে আমরা এরকম পেয়েছি। এখন ধরুন কোনটা খবর কোনটা খবর না, এটা আপনি কিভাবে বোঝেন? কোনটা নিউজ কোনটা ভিউজ, কোনটা অ্যানালাইসিস কোনটা অ্যানালাইসিস না, কোনটা বই কোনটা বই না, কোনটা মানুষ কোনটা অমানুষ, এইভাবে যেমন কিছু ন্যারেটিভ আছে, তেমনি ভাবে কোনটা লেখক কোনটা লেখক না, কোনটা লেখক হবেন কোনটা লেখক হবেন না, এই ধরনের কিছু সিমটম তো প্রকাশ পায়, তাই না? তো ওই জায়গা থেকে যদি আপনি দেখেন, তাহলে আহ হেলাল হাফিজের জীবনে যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি আসলে আহ একজন শিল্পীর ট্র্যাজেডি। আর মনে রাখবেন, সরস্বতী এবং লক্ষ্মী একই ঘরে কি থাকে? দেখবেন আহ আমাদের যেসব আহ গতকাল শুনেছি যে কোটি কোটি টাকা আর থাকা আমলারা, সচিবরা, রাজনীতিবিদরা বিভিন্ন দ্বীপে গিয়ে শুয়ে আছেন, তারা মাতৃভূমিতে আর নেই। তার মানে দেখেন, জন্মভূমিতে থাকার জন্য সৌভাগ্য দরকার, অথবা তারা থাকতেও চাননি। ফলে একজন মানুষের অনেক টাকা আছে, দেখবেন মনে সুখ নাই। আপনি যেসব অফিসে কাজ করেন, অফিসের বসদেরকে জিজ্ঞেস করবেন 2 বেলা ভাত খাই কিনা, খেতে পারে না। কারো কারো না খাওয়ার জন্য আফসোস হয়। আবার অফিসের পিয়ন দেখেন 3 বেলা ভাত খায় পেট পুরে। ফলে এই যে শান্তি আর এই যে অর্থেরতা, ঠিক তেমনি ভাবে আপনি মনে রাখবেন, যে লোক আরাম আয়েসে জীবন যাপন করেছে করে, যার জীবন আগামী প্রজন্মের কাছে কেন গ্রহণীয় হবে? সুতরাং তার জীবনই গ্রহণীয় হয় যে মানুষের জন্য ধীরে ধীরে নিজের জীবনকে পুড়িয়ে ক্ষয় করে দেয়। মোমবাতি কেন কে আলো দিতে পারে? কারণ নিজে সে ক্ষয় হয়ে যায়। অর্জুন গাছ কেন গুণী গাছ? কারণ অর্জুন গাছ নিজের ছালটা দিয়ে দেয়। আপনি তো ছাল দেন না। বন্ধু কে হয়? যে নিজের না খাওয়ার জিনিসটা অর্ধেক করে আপনারে খাওয়ায়, নিজের নোটটা আরেকজনকে দেয়, তারপরে তো সে বন্ধু হয়। বন্ধু তো শুধুই এমন না যে আমি জীবনে কিছুই দেই নাই তবুও সে আমার বন্ধু, এমন কিছু না। মা সারা জীবন একা ছিল, সন্তানকে দুধ খাওয়ায় না, তার কোনো সন্তান হয়েছে, এমন কিছু না। প্রত্যেকটা জিনিসের স্যাক্রিফাইসের জন্যই আসে। সুতরাং বহিমিয়ান শব্দটা হয়তো গতানুগতিক শব্দ বহিমিয়ান, কিন্তু এটা হলো একটা স্যাক্রিফাইসের জন্য। তিনি স্যাক্রিফাইস করেছেন কবিতার জন্য। হয়তো আপনি জীবনটা দেখেছেন বহিমিয়ান, কিন্তু হেলাল হাফিজ দেখেছেন আসলে এটা কবিতার জন্য তার এই স্যাক্রিফাইস। তিনি যদি সংসার করতেন, বাচ্চা হতো, ধরেন একটা বাচ্চা সকালবেলা উঠার পরে সে প্রস্রাব পায়খানা টুথব্রাশ নানান কিছু হেবিজিবি গুলো সকাল 6টা থেকে 9টা কেটে যাচ্ছে, 9টার পরে তার বাজার টাজার মিলে কেটে যাচ্ছে, এরপরে সে অফিসে তারপরে যাচ্ছে, যাওয়ার সময় বাজার কিনে নিয়ে যাচ্ছে। এত যখন হ্যাসেল থাকে তখন আর কবিতার অবস্থাটা কোথায় যায়? 12টা বেজে যায় না? কিন্তু যখন তার এগুলো ছিল না, তখন সে বইয়ের সঙ্গে বসতে পারতো। তখন সে একটা শব্দ নিয়ে 2 মাস কাটাতে পারতো। কিন্তু একটা শব্দ নিয়ে যে 2 মাস কাটানোর জন্য হলে তার সংসার থাকলে, প্যাঁ পু থাকলে আর সংসার কাটানো লাগতো না। সুতরাং
এই জিনিসটাকে আপনি আলাদা করতে পারেন। আসলে ইমরান ভাই, আমি একটু আমার ব্যক্তিগত কিউরিওসিটি থেকে জানতে চাই, আপনি তো যেহেতু তাকে কাছ থেকে দেখেছেন, তিনি একটা খেতেন প্রেস ক্লাবে আর থাকতেন ছাত্রাবাসে বা হোটেলে থাকতেন তিনি। তার এই জীবনটা আসলে কেমন ছিল, আপনি কেমন কাছ থেকে দেখেছেন আসলে? মানে আমরা কবির জীবন তো দেখতে চাই, ইভেন কেমন না আমাদের মাঝে আসলে নেই, আমাদের এটা। প্রথম কথা হচ্ছে আমি ঠিক এইসব আলাপগুলা যদি সরাসরি করতে পারতাম আরো মানে নিজে এনজয় করতাম। আসলে এখানে তো একটা ভূতের মতো জিনিস, নিজেকে দেখে নিজে কথা অতটা বলা যায় না। তারপরেও দুই একটুকু বলি, সেটা হচ্ছে ধরুন হয় না যে রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে যে বিষ পান করে তারে আর কে বাঁচায়। তো হেলাল হাফিজ তো জেনে শুনে বিষটা পান করছে, তাকে তো আমরা আর বাঁচাতে পারবো না। বাঁচাতে পারবো না বলতে আপনার আমার যে জীবন, স্বাভাবিক জীবন, তারা দিতে পারবো না। হেলাল হাফিজ হয়তো ওভাবে খেয়ে অভ্যস্ত থেকে অভ্যস্ত ছিল। হেলাল হাফিজের ভাইরা যে গরিব ছিল তাকে নিতে পারতো না তা না। হেলাল হাফিজের ভাই খুবই প্রভাবশালী আমলা ছিল, তার অনেক পাওয়ারফুল আমলা ছিল। পাওয়ার বলতে লিগ্যাল পাওয়ারের কথা। তিনি কিন্তু সেখানে থাকতেন না। গতানুগতিক পাওয়ার সিস্টেম, পদ পদবি এগুলোকে তোয়াক্কা না করে তিনি স্বাভাবিকভাবে থাকতেন, খেতেন, চলতেন। অর্থাৎ তিনি জীবনকে দেখার চেষ্টা করেছেন। বিলাসী রংচকা নিয়ন আলোর শহরের যে উচ্ছলতা, বিলাসিতা তিনি থাকতে চাননি। তিনি তার ভেতরের আমিত্বটাকে আবিষ্কার করতে চেয়েছেন। মনে রাখবেন, কেউ যদি নিজের আমিত্বকে আবিষ্কার করতে চায় সে তত একা হইতে হয়। অনেক মানুষের ভিড়ে কেউ কখনো তার আমিত্ব খুঁজে পায় না। ইমরান ভাই, আমরা যখন টিভিতে রেসলিং খেলা দেখি তখন আমাদেরকে একটা সতর্কতা দেওয়া হয় যে এটা বাড়িতে অনুশীলন, এটা বাড়িতে প্র্যাকটিস করতে যাবেন না। তো আমাদের কবির জীবন আমাদেরকে অনেক সময় টানে, অনেক সময় আকর্ষণ করে। আমাদের নতুন কবিরা যদি এভাবে ভাবতে চায়, আমরা কি তাদেরকে ওয়েলকাম করব, নাকি তাদেরকে কিছুটা ভেবে চিন্তে পা বাড়াতে বলবো? এই যে আহ, তিনি বিয়ে করলেন না, তিনি আহ, একটা জীবন বেছে নিলেন, আহ, হোটেলে থাকছেন, অন্য জায়গায় খাচ্ছেন, অথচ তার তার সুযোগ ছিল যে চাইলে তিনি একটা জীবন, একটা সুন্দর জীবন যাপন করতে পারতেন। শুধু কবিতার জন্য এক জীবন উৎসর্গ করে দেয়া নবীন কবিদেরকে আমরা কি বলতে পারি, বা তারা তারা যদি এরকম জীবন যদি অনুপ্রাণিত হয় এ থেকে, আমরা কি বলবো তাকে এই আড্ডা থেকে? হ্যাঁ, আমি প্রশ্ন তাকে করেছিলাম তার মারা যাওয়ার 2 মাস আগেই, যে আপনাকে যদি কেউ ও অনুসরণ করতে চায়, ফলো করতে চায়, কি বলবেন? তিনি বলছেন না, এটা আত্মঘাতী হবে, আমার জীবন সহ্য করতে পারবে না। আহ শহীদুল্লাহ ফরাজির একটা গানের লাইন আছে, বাড়ি সিদ্দিকী গিয়েছেন, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। তো হেলাল হাফিজের কথায় আসতে হয় যে আমার জীবন কেউ নিতে পারবে না, নেওয়া স্বাভাবিক না। কারণ আমরা তো এরকম জীবন যাপন দেখে অভ্যস্ত না। আমরা তো দেখে অভ্যস্ত আমাদের একজন সাদিককে, যে সারা জীবন চিন্তা করেছে লিখবে, পড়বে, কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকবে। এখন তো সে বুর্জোয়ার কোলে বসে থাকে। তা আমরা এরকম স্বপ্ন যখন দেখে ফেলি, বন্ধুর গাড়ি যখন দেখে ফেলি, পারফিউম মাখা দেখে ফেলি, নিজের প্রিয়সীর গার্লফ্রেন্ড কে দেখে ফেলি যে বিলাসী টাকার পেছনে ছুটে যেতে, মানে হাতছাড়া হয়ে যেতে, তখন আর এই জীবন আর ভালো লাগবে না। তো সুতরাং এই জীবন অনেক ভাগ্য করে পেতে হয়, অনেক কিছু ত্যাগ করে পেতে হয়, এটা পাওয়া সহজ না। আসলেই তাই। ইমরান ভাই, আমরা যেহেতু কবিকে এখন পাচ্ছি না, আপনি কবির সান্নিধ্যে গিয়েছেন, যার কারণে আমরা আপনার কাছে সেগুলো শুনতে চাচ্ছি খুবই আন্তরিকভাবে। খুবই ভালো লাগছে শুনতে। খুব সংক্ষেপে একটু জানতে চাই, আমাদের সময় অনেক হয়েছে, সংক্ষেপে একটু জানতে চাই। আমরা যে হেলেনের কথা শুনি, আমরা যে সবিতা মিস্ট্রেসের কথা শুনি, কবিও দু একটি সাক্ষাৎকারে বলেছেন এই প্রসঙ্গগুলো। আপনি তাকে এই বিষয়ে কোনো কিছু প্রশ্ন করেছিলেন কিনা, তার কাছে কোনো তথ্য পেয়েছিলেন, এগুলো কি আসলে মিথ, নাকি এগুলো বাস্তবতার কতটুকু, বা এগুলো আসলে কতটুকু বাস্তবতা, আমি একটু আপনার আহ, কাছে জানতে চাই। 37 মিনিট আমরা যা- আপনি শেষ করে দিলে ভালো হয়, আমিও অল্প শেষ করি। এগুলা মিথ না, এগুলা আছে। হেলাল ভাইয়ের
প্রেমিকা এই শহর জুড়ে, এই শহরের কত নারী হেলাল হাফিজের প্রেমে ছিল, আর হেলাল হাফিজ কত নারীর প্রেমে মুগ্ধ ছিল বলা বাহুল্য। শুধু একটা বাক্য বলে আমি তাকে একবার বলেছিলাম যে আপনি আত্মজীবনী লিখবেন কিনা, তো বলছে আমি আত্মজীবনী লিখলে অনেকের সংসার ভেঙে যাবে। খুবই সাংঘাতিক কথা আমরা যদি এটাকে বলি, যে আসলে তাহলে আমরা আপনার কাছেও জানতে চাই না, যদি আপনি আরো জেনে থাকেন। আমরা আবারও একটু আমরা একটু জানতে চাই যে কবির বন্ধুদের নিয়ে। আমরা জানি নির্মলেন্দু গুণের সাথে তার বন্ধুত্ব ছিল, এবং তারা অনেক আড্ডা দিয়েছেন। তার আরো অনেক কবিরা ছিলেন। যদি একটু ছোট করে বলেন তার বন্ধুদের নিয়ে বা তাদের বন্ধু সার্কেলটা নিয়ে। কারণ কবি হয়ে উঠতে গেলে কি পাশে তো আমরা দেখি সব কবির পাশেই কিছু কবি আরো বেড়ে ওঠেন, তারা থাকেন। আমাদের হেলাল হাফিজের সমসাময়িক বা তার বন্ধু কবিদের সম্পর্কে একটু যদি বলেন, তার কেমন সম্পর্ক ছিল। লাস্টের বাক্যটা বুঝেন, আবার বলেন। আমি বলছি যে হেলাল হাফিজ যখন কবি হয়ে ওঠেন, তার কবি বন্ধুও ছিলেন। আমরা নির্মলেন্দু গুণের কথা জানি, সহ আরো অনেকে আছেন। তার এই কবি বন্ধুদের আড্ডা বা কবি বন্ধুদের নিয়ে তাদের সাথে কেমন সম্পর্ক ছিল, এইটুকু একটু জানতে চাই আপনার কাছে। এই কথাটা পাশে আরেকবারেও এসে গেছে, তাও বলি। প্রথম কথা হচ্ছে হেলাল হাফিজ সচেতন ভাবে ধীরে ধীরে তিনি তার মানে 2000 পরবর্তী 2005 পরবর্তী গত 15 বছরে বা গত 20-25 বছরে তিনি এই বন্ধু সঙ্গগুলাকে ত্যাগ করেছেন। তিনি আসলে ওই যে নিজেকে আবিষ্কার করতে চেয়েছেন, ফলে এই সঙ্গগুলো একসময় তার অনেকভাবে তারা ভালো সময় মুহূর্ত কাটিয়েছেন। সেই মুহূর্তগুলা থেকে তিনি মনে করেছেন যে এখন আমার নিজের মধ্যে ডুব দেওয়া দরকার, তখন তিনি নিজের মধ্যে ডুব দিয়েছেন। আচ্ছা, আমরা এখন আবারও একটু ফিরে আসি তার কবিতায়। আমাদের সমসাময়িক সময়ে তিনি জনপ্রিয় ছিলেন। 3টি অভ্যুত্থানে তার কবিতা অনুপ্রেরণা দিল। আমরা সামনে আর কতদিন হেলাল হাফিজকে পেতে পারি, বা কেন আমরা তাকে মনে রাখবো? ইমরান ভাই, আপনার এটা কি মনে হয় যে হেলাল হাফিজ কেন আমাদের এটা মাঝে দিয়ে তাহলে শেষ করে দেন। এটা হচ্ছে যে কতদিন মনে রাখবো আসলে সেটা ঠিক ওভাবে তো আসলে শিল্পের ক্ষেত্রে মাপকাঠি দিয়ে বলা যাবে না। তবে বেশি একটা মনে রাখবো না, কারণ হচ্ছে আমরা তো চ্যাট জিপিটির মধ্যে চলে এসেছি। আমাদের জীবন যাপনের মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে, শব্দের পরিবর্তন হয়ে গেছে। পুতুলের সঙ্গে মানুষের বিয়ে হয়ে যাবে, সুফিয়া ঘরে এসে গেলে হেলাল হাফিজদের আবেদন পুড়িয়ে যাবে। হেলাল হাফিজ হচ্ছে রক্ত মাংসে যে প্রেম করতে চায়, হেলাল হাফিজ তাদের জন্য। সুফিয়ারা যখন এসে যাবে, হেলাল হাফিজ ততদিনে পুড়িয়েও যাবে। তো আমার মনে হয় অন্তত আরো 1-2 শতাব্দী থাকবে যেখানে মানুষ রক্ত মাংসের সঙ্গে প্রেম করবে। সুতরাং সুফিয়া এসে গেলে হেলাল হাফিজ থাকবে না। খুবই চমৎকার। আপনি বিজ্ঞানের সাথে শিল্পের বা সাহিত্যের দারুণ এক মেলবন্ধন করে এবং মুখোমুখি দাঁড় করিয়ে কিংবা কাছাকাছি দাঁড় করিয়ে, যেভাবে বলি, চমৎকার ইতি টানলেন। ইমরান ভাই, অনেক ধন্যবাদ। আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমরা অনেক সময় নিয়েছি। আমাদের অনেক দর্শকও আমাদের সাথে ছিলেন এই রাতে। আমরা আমাদের দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম এবং কিছু যান্ত্রিক সমস্যার জন্য একটু দেরিতে শুরু করতে হয়েছে। কয়েকজন কমেন্ট করেছে, আমরা একটু কমেন্ট গুলা পড়তে চাই। একজন মোহাম্মদ শাহ আলম, তিনি লিখেছেন চমৎকার সময় উপযোগী আয়োজন। মনির আক্তার, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম উনি বলেছেন যে আমরা তখন কথা বলছিলাম সেই অবস্থা থেকে উত্তরণের কথা জিজ্ঞেস করেছেন, আমরা সেটি প্রশ্নে চলে আসছে। রনি হাসান ভালোবাসা পাঠিয়েছেন, তাকেও আমরা ভালোবাসা জানাই। আর আলী আরমান রকি, সুন্দর আয়োজন, শুভকামনা রইল। ধন্যবাদ আলী আরমান রকি। আব্দুল্লাল বাকি লিখেছে চমৎকার আয়োজন, ধন্যবাদ। হেলেন কি আসলে পাগল হয়ে গিয়েছিল? সত্যি ঘটনা জানতে চাই। একটা প্রশ্ন এসেছে, হেলেন কি সত্যি পাগল হয়ে গিয়েছিল কিনা, আপনি এই সম্পর্কে কি জানেন আমরা জানতে চাই। এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এটা শেষ করব। খুবই ভালো এটা ঠিক, সময়। এটা আমার খুব জানা নেই। যেহেতু এটা আপনি এক কথায় বলে দিলেন, আমি এই জন্য একটা রঙিন প্রশ্ন করে শেষ করি।
আমরা কবিকে দেখেছি যে উনি যেমন যুদ্ধে যাওয়ার আহ্বান করছেন, আবার উনি অনেক দুঃখের কথা বলছেন, দুঃখের ফেরিওয়ালা হয়ে যাচ্ছেন। কিন্তু আমি ওনার বেশভূষায় দেখলাম আমরা যে যৌবনে উনি দাড়ি রাখতেন, মোচ রাখতেন, বড় চুল ছিল, তখনও খুবই পরিপাটি। আবার এই বয়সে এসে আমরা দেখলাম ক্লিন শেভ করতেন, রঙিন পোশাক পরতেন, হাতে তার ব্রেসলেট থাকতো, গলায় মালা থাকতো। এই যে রঙিন জীবন অথচ দুঃখের ফেরি করছেন, এইটার কি কোনো তার ব্যাখ্যা ছিল? আপনি কি তার কাছে কখনো জিজ্ঞেস করেছেন? এটা একটু জানতে চাই। বাক্যটা আমি বুঝিনি, আবার বলেন ভাই। মানে আমি আমি বলছি যে আমাদের হেলাল হাফিজ দুঃখ ফেরি করেছেন, তার অনেক দুঃখের কবিতা আমরা পাই। আবার উনি দ্রোহের কবিতা পাচ্ছি, যুদ্ধের দিকে আহ্বান করছেন। কিন্তু ওনার বেশভূষায় আমরা দেখছি যে উনি যৌবনেও খুবই চমৎকার কেতাদুরস্ত পোশাক পরতেন, দাড়ি রাখতেন, মোচ রাখতেন, চুল রাখতেন। আবার শেষ বয়সে এসে দেখছি যে উনি ক্লিন শেভ করছেন, কিন্তু রঙিন পোশাক, হাতে ব্রেসলেট, গলায় মালা, আহ, খুবই পরিপাটি মানুষ। তাকে দেখলেই যেন ভালো লাগে। আবার অনেক তিনি ফটোশুট করতেন, অনেক ছবি আমরা তার ভালো ভালো ছবি আমরা ফেসবুকে বা নেট দুনিয়ায় পাই। এই যে দুঃখ এত, আবার এদিকে তার পোশাকে আমরা দেখছি যে আনন্দের আলোকছটা, এটা কি তার কোনো দর্শন ছিল কিনা? আপনি কখনো এটা জানতে চেয়েছেন কিনা যে হেলাল ভাই আপনি কেন এই পোশাক আশাক আপনার, এটা উম মানে এটা বৈপরীত্য মনে হয় আর কি। এটা আমি জানতে চাই। না, মানে বৈপরীত্য না, এটা এটাকে আপনারা যদি এইভাবে দেখেন, সেটা হচ্ছে একজন শিল্পী যদি সুন্দরের কথা বলেন, লিখেন, তো তাকেও তো আসলে সুন্দর থাকতে হয়, হৃদয়ে, দৃশ্য এবং অদৃশ্যে। তিনি আসলে সুন্দর থাকতে চেয়েছেন, এবং তার পরিচ্ছন্নতা, পাংচুয়ালিটি তিনি কবিতার জন্যই প্রয়োজন মনে করেছেন। এই ক্ষেত্রে ওনার দর্শনটা হচ্ছে আসলে আহ আপনি দেখবেন না যে খুব অপরিচ্ছন্ন থাকলে, অগোছালো থাকলে কোন নারী তাকে ধরা দিচ্ছে, তা কিন্তু নয়। তাকে কিন্তু সত্যিকার অর্থে মানুষ ধরা দিচ্ছে, তার প্রেমময় আবির্ভূত সকল কিছুর জন্যই তাকে একজন ধরা দেয়। অনেক প্রেম আছে, অনেক মেধাবীদের প্রেম হয়, অনেক বোকারও প্রেম হয়। প্রত্যেকটা জিনিসের একটা ধ্যান আছে, মানে ওই জিনিসের একটা সৌন্দর্য আছে, তারপরে আসলে প্রেমটা হয়। তো কবিতার যে সঙ্গীতের মধ্যে তার প্রেমটা হয়েছে, এটা কিন্তু তার একটা গোছানো জীবন। এই গোছানো জীবন মানে আপনি আমি যা বুঝি তা নয়। এই গোছানো মানে এটা একটা অন্যরকম গোছানো জীবন। এটা কাব্যিক গোছানো জীবন আর কি। ওই দর্শনটা তার ছিল আর কি। আতিক, তাহলে ঠিক আছে, আজকে আমরা অনেক কথা বললাম। আহ, দেখা হবে অন্য অনেক কোনো সময়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইমরান ভাই। আমাদেরকে আপনি সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে থেকে। খুব চমৎকার সময় আমাদের কাটলো। আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং পরেও যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাপ্তাহিক এই আয়োজন চলবে সংস্কৃতি এবং শিল্পের নানান বিষয় নিয়ে, নানান জনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আহ এই পর্যন্তই আজকে আমাদের শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত।